সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীপশিকার নিয়মিত আয়োজন আলোকিত মানুষের সাথে দীপশিকা সংলাপের 11তম পর্বে আপনাদেরকে স্বাগত। স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান তানভীর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স, সংক্ষেপে বুটেক্স। আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার আবুল কাশেম স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার, দর্শকরা স্যার আমাদের বিভিন্ন জায়গা থেকে স্যার সংযুক্ত হয়েছেন। আপনি যদি স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। আমাদের সাথে এই সময় যারা সংযুক্ত হয়েছেন বা যারা আমাদেরকে শুনছেন কুতুবদিয়া বা কুতুবদিয়ার বাইরের সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেহেতু আমাকে এখানে সংযুক্ত করা হয়েছে, আমার পরিচয় বলা হয়েছে। আমার পিতার নাম আলহাজ মোহাম্মদ ইসহাক, দক্ষিণ দরুং। অনেক আগেই আমার আব্বা মৃত্যুবরণ করেছেন, প্রায় 30-31 বছর আগে। তো আমরাও দেশের বাইরেই থাকি বলতে গেলে, অনেক বছর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি দেশের বাইরে মাঝে মধ্যে হয়েছে আসছে গেছি। তো এই জন্য আমার হয়তো একটু কম চিনতেছেন অনেকেই। তো আমার আম্মা রহিমদাস শিকদারের বড় মেয়ে, জাস্ট তুফাইল আহমদ চেয়ারম্যানের বড় বোন। আর আমার বড় ভাই মোহাম্মদ আলহাজ মোহাম্মদ তাহের, উনি পাকিস্তান আমলে ওই তুফাইল আহমদ যখন চেয়ারম্যান ছিলেন অবিভক্ত উত্তর দরুং দক্ষিণ দরুং, তখন উনি ইউপি চেয়ারম্যান ছিলেন, ইউপি মেম্বার ছিলেন। উনি কন্ট্রাক্টরি করতেন। দরুং বাজারে প্রথম ওনার ডিসপেন্সারি ছিল। তো যারা এখনো 60-70 বছরের ঊর্ধ্বে, ওনাকে সবাই চেনার কথা। উনি এখন চিটাং থাকে, আমি ঢাকায় থাকি। আমার মেজো ভাই মাস্টার মোহাম্মদ তৈয়ব, উনি বাড়িতে থাকে। আর আমার ছোট ভাই ফরিদুল আলম, উনি চকরিয়ায় থাকে। তো আমার লেখাপড়ার জীবন, আমি কি শুরু করব আমার লাইফ সম্পর্কে কিছু বলা? স্যার আমাদের কিছু প্রশ্ন আছে স্যার, যদি সুযোগ দিতেন স্যার। হ্যাঁ বলেন, আপনি আপনার প্রশ্নেরই জবাব দেব। স্যার আমাদের অনেকে আগ্রহ প্রকাশ করছেন স্যার আপনার মানে বেড়ে ওঠার গল্প বা আপনার সফলতার গল্প জানার জন্য। যদি আমাদেরকে যদি স্যার একটু শেয়ার করতেন আপনার বেড়ে ওঠার গল্প বা সফলতার গল্প, তাহলে আমরা বেশ উপকৃত হতাম। আমার সফলতা বলতে খুব বেশি তো না। আমি দরুং হাই স্কুল থেকে লেখাপড়া করছি। দরুং হাই স্কুল আমাদের ওই যে বাঁশখালী জলদি ছিল সেন্টার, 1970 সাল। মানে পাকিস্তানের শেষ মানে বর্ষে আমরা এই ছিলাম, এবং পাকিস্তানে শেষবারের মতো আমরা পরীক্ষা দিলাম। তারপরে দরুং হাই স্কুলে তো লেখাপড়া করছি। দরুং হাই স্কুলের টিচাররা অত্যন্ত অমায়িক ছিল, ভালো ছিল, আমাদেরকে খুবই স্নেহ করতেন। লেখাপড়া এবং আদর স্নেহ যা করার সব সেইভাবে আমাদেরকে গড়ে তুলছিলেন। আমরা দরুং হাই স্কুলে থেকে ধরেন খেলাধুলা, এই
দুরং হাই স্কুলে তখন একটা মাঠ ছিল ছোট, আমরা সমুদ্রের চরে যাইয়া খেলতাম, খেলাধুলা করতাম। এই যা কিছু ছাত্র জীবনে যা কিছু দরকার সবগুলাই আমরা উপভোগ করছি। যাই হোক, দুরং হাই স্কুল থেকে মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে পাস করছি। তারপরে আমি সাতকানিয়া কলেজে এডমিশন নিয়েছিলাম, ওখানে কমপ্লিট করতে পারি নাই। ৭১-এর যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে যুদ্ধ শেষ হলো, ৭২-এ পরীক্ষা দিলাম, রেজাল্ট ভালোই হলো। চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম। চট্টগ্রাম কলেজে মোটামুটি খুব এনজয় করছি। চিটাগাং কলেজ থেকে তখন গ্রাজুয়েশন নিলাম। তখন আসলে ওই আবুল ফজল ছিল বিসি চিটাগাং ইউনিভার্সিটিতে, উনি খুব কড়াকড়ি করছে। তখন আমাদের সময় দেখছি গ্রাজুয়েশনে ব্যাচলার কেউ 3%-এর বেশি, ৭৩ থেকে ৭৫-৭৬%, 3%-এর বেশি পার্সেন্টেজ ছিল না। ইন্টারমিডিয়েট পার্সেন্টেজ ছিল 30। বহু বন্ধু বান্ধব, বহু পরিচিত লোকজন এবং আমার সাথে যারা অনেককে দেখলাম যে ৩-৪ বার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে অন্যান্য পেশায় চলে গেছে। যাই হোক, ওখান থেকে আল্লাহ যাই হোক পাশ করলাম, ভালোভাবে পাশ করলাম। পাশ করে চিটাগাং ইউনিভার্সিটিতে গেলাম, আবার যাই চিটাগাং ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হলাম। ইকোনমিক্সে ভর্তি হয়ে ডক্টর ইউনূসের মতো টিচারদের পাইলাম। আমাদের কুতুবদিয়া নাসির সাহেব, আমি ফাইনাল ইয়ারে ওনারও 5-6 মাসের জন্য পাইছিলাম। উনি আমার 2 বছরের এমনি সিনিয়র ছিল। ফাইনাল ইয়ারে ওনাকে আমি পাইছিলাম, উনি আমার ক্লাস নিত। ডেভেলপমেন্ট বোধহয়, আমার এক্স্যাক্টলি মনে নেই। ডক্টর ইউনূস আমাদের ক্লাস নিত। খুবই প্র্যাকটিক্যাল মানুষ, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। এত ব্রেনি লোক পৃথিবীতে, মানে ক্ষণজন্মা লোক, এই জাতীয় লোকের জন্ম পৃথিবীতে কয়জন আসবে জানি না। এত সুন্দর পড়াইতো, এত ভালোভাবে পড়াইতো। উনি আমাদেরকে শুধু প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালি জোবরা গ্রামে যাইয়া ধান কেমনে বীজ বপন করতে হয়, রোয়া রোপণ করতে হয়, কেমনে গ্রামের মানুষের সাথে মিশতে হয়, কেমনি লুঙ্গি বসিয়া ফাটি বিছাইয়া এই যে ব্যাংকের কাজ, ব্যাংক মানে মানুষের সাথে লেনদেন করবেন মাটিতে বসে, এইসব শিক্ষা দিতেন। তারপরে বাড়ে 25 নম্বর দিয়ে বাড়ে ফাটা দিছিল 2 মাসের জন্য কুমিল্লা বাড়ে, বলে যে আপনারা ওখানে করবেন, ওই হাল চাষ কেমনে কিভাবে করে, কেমনে উন্নত ফলন ফলাইতে হয়, এগুলা শিখবেন। তারপর উনি আমাদেরকে নিয়ে বান্দরবনে গেছে, খুলনায় গেছে। ওনার স্মৃতির কথা, ওনার লেখাপড়ার সাথে মানুষের মন মানসিকতা আমাদেরকে মানে চাঙ্গা করার মতো, ছাত্রদের যা কিছু করার তাই করছে উনি। তো যাই হোক, ওখান থেকে ইনশাল্লাহ কৃতিত্বের সাথে 2nd ক্লাস আমি স্টার্ট হইলাম। হ্যাঁ, ওই যাই পাস করলাম। আমাদের সাথে এখন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ফজলে কবির, উনি আমাদের বেসের এবং আলাল হল একসাথে কাছাকাছি থাকতাম। উনি কিন্তু এত ভালো রেজাল্ট করতে পারে নাই। তারপরে হান্নান, যে ওয়াশিংটন ডিসির অ্যাম্বাসেডার ছিল, এইরকম আমাদের বেসের 7-8 জন মোটামুটি এডমিনে গেল। যাই হোক, আমরা এদিকে চলে আসলাম। আমি কাস্টমসে প্রথমে আমি চিটাগাংয়ে একটা কলেজে জয়েন করলাম, ইসলামিয়া কলেজে, এজ এ লেকচারার। ওখান থেকে এখানে আমি পরীক্ষা দিলাম কাস্টমসে, হয়ে গেল। আর বেশি ঝামেলা হয় নাই, প্রথম দিলাম হয়ে গেল, সরকারি চাকরি। যাক, এখানেই জয়েন করলাম। তো চাকরি জীবনে জয়েন করলাম। যাই হোক, আমি মনে করি এই আমার জন্য মোটামুটি খারাপ হয় নাই, কারণ কাস্টমসের চাকরিটা মোটামুটি ছোট হোক হলেও মোটামুটি নিজের হাতে যথেষ্ট পাওয়ার থাকে, আপনি নিজের মান সম্মান নিয়ে চাকরি করতে পারেন। তো এ বিষয়ে কি আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। তোমার কোনো স্মরণীয় ঘটনা? দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের প্রতি, তাহলে এটা করতে পারেন। কমেন্ট বক্স থেকে আমরা স্যারের কাছে আপনার প্রশ্ন উপস্থাপন করব।
ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার প্যাডুটার গল্প বলার জন্য। স্যার আপনি তো কুতুবদিয়ার সন্তান, তাহলে তো স্যার আমরা কুতুবদিয়াবাসী আপনাকে নিয়ে গর্বিত। যে স্যার আপনি কুতুবদিয়ার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করেন স্যার? আমি তার আগে আমি একটা কথা বলি, আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা। সেটা হচ্ছে চাকরি জীবনের কথা যেহেতু বলছে, ওই সময় আমি ভুলে গেছি। চাকরি জীবনে আমি যখন জয়েন করলাম চিটাগাংয়ে জি 1982 সালে মার্চে, ওই সময় আমি 1982 সালের মার্চে আমি জয়েন করলাম। জয়েন করার পরে 85 সালে আমাকে ঢাকা ট্রান্সফার করলো। তো আমার বাসায় আমি চিটাং যাব, ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই সময় আমার আব্বা আসলো আমাকে যাই হোক দেখার জন্য। তো আব্বা আমার এক কথা প্রসঙ্গে বললো যে আমাদের কুতুবদিয়ার বা আমাদের ফ্যামিলিতে তো কেউ এরকম দূরে চাকরি করে না, তুমি কেন ঢাকা যাচ্ছ, চাকরিটা না করলে কেমন হয়? আমি বললাম আব্বা চাকরি এই মুহূর্তে এখানে জয়েন করছি, বয়স তো মোটামুটি প্রায়, আমাদের তো যানজটের মধ্যে পড়ে গেছিলাম, অনেক এজ হয়ে গেছে, আপাতত এটা করি না। বলে যে আমি যদি বয়স হয়ে গেছে মারা যায় কি অবস্থা হবে? আমি বললাম নিশ্চয়ই, আপনি মারা গেলে আমি ইনশাল্লাহ কথা দিলাম, এখন তো কমিউনিকেশন খুবই ভালো, আমি আপনারে দেখতে পারবো, আপনি নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, বলো যে তুমি যখন বলছো কথা দিলা, ঠিক আছে যাও বিসমিল্লাহ। ঢাকায় আসলাম। 2 বছরের মাথায় আব্বা ঢাকা থেকে বেড়ে টেড়ে গেল, ভালো মানুষ যাই হোক বাড়িতে আছে। আমিও তার 1 সপ্তাহ আগে চিটাগাং কক্সবাজার থেকে বেড়ে গেলাম। কক্সবাজার আমার শ্বশুর বাড়ি, সেই হিসাবে আমি চিটাগাং গেলে কক্সবাজার যাই। উকিয়া রত্না পালং যে পেট্রোল পাম্প আছে ওইটা আমার শ্বশুর বাড়ি। অনেকে হয়তো চিনতে পারেন, শামস আলম চৌধুরী, তুহাল আহমদ চৌধুরী, জাহর আলম, ওইটাই আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি 1 সপ্তাহ আগে বেড়ে গেলাম। তারপরের বৃহস্পতিবারে অফিসে গেছি। হঠাৎ করে আমি আবার আমার এক কলিগকে বললাম যে আমি একটু বাড়ি যাবো। বলছে তুই না বেড়া 2-3 দিন আগে আসলে আবার কেন যাবি? আমি বললাম না, আমার ভালো লাগতেছে না, আমি বাড়ি যাবো। তাকে বলে আমি একটা দরখাস্ত রেখে তার কাছে আমি চলে আসলাম। চিটাগাং আসলাম, কোহিনুর হোটেলে উঠলাম। কোহিনুর হোটেলে ওঠার পরে তারপরে সকালবেলা আমি বেরিয়ে গেলাম ব্যাগ ট্যাগ নিয়ে, ঠিক কুতুবদিয়ার যেমনি লঞ্চ ধরে ওইভাবে। কিন্তু আমি রিক্সা একটা তো উঠে কেস্তিয়া রোডে রিক্সায় উঠে রিক্সাওয়ালারা বলতেছি না আমি কোথায় যাব। রিক্সাওয়ালা বলছে স্যার আপনি কোথায় যাবেন, আমার বলুন না কেন? আমি বললাম আমার একটু চিন্তা করতে দে। আচ্ছা, আমি বললাম তুই ঠিক আছে অবমিত্র ঘাট যা। তখন কুতুবদিয়ার লঞ্চ একটা অবমিত্রের ঘাটে, আমি লঞ্চ অবমিত্রের ঘাটে চলে গেলাম। আমি লঞ্চে উঠে গেলাম। লঞ্চে উঠে বাটা ছিল, লঞ্চ 9:30 কি 9:15টার মধ্যে পৌঁছে গেছে। তারপরে আমি নামলাম রিক্সা থেকে। নামিয়া যখন লঞ্চ থেকে নামিয়ে আমি রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে একটু যাইতেই এটিইউ বদিউল আলম আমাদের মোটামুটি সমসাময়িক আমার বললো যে কি কাশেম, তুমি কোনো খবর পাইছো? আমি বললাম কি কি? সে আমার আর কিছু বললো না, বলছেন না তুমি বাড়ি যাও। আচ্ছা, আবার একটু আসলাম, আরেকজন তাও আমাদের যে একজন মাস্টার জিজ্ঞাসা করলো কি কাশেম, তুমি এত সকালে কিভাবে, তুমি কেমনে আসলা, কি তুমি কিছু শুনছো নাকি? আমি বললাম না তো। সেও আমার কিছু বললো না, অ্যাভয়েড করলো। আস্তে আস্তে কাজীরও বাড়ির ওখানে আসলাম। আমার বগ্নি হইতে হয় মেজবাউদ্দিন, ওই যে মেজবাউদ্দিন আমার দেখে একদম কাঁদো কাঁদো বা বলো যে দাদা কেমনে আসলেন আপনি? আমি বললাম কি কি হয়েছে, কিছু বলো না কেন? বলছেন না আপনি যান। কেউ আমার কিছু বললো না। আমার মনের মধ্যে হটকা লাগছে, হটকা লাগছে। আমি দুরুম বাজারে গেলাম। দুরুম বাজারে যাইয়া ওখানে ওই যে শাহাবুর চায়ের দোকান, এই বরাবর যাইতে দেখি যে আমাদের রাস্তা বরাবর পশ্চিম দিকে, দুরুম বাজারতে পশ্চিম দিকে যে রাস্তা ওইটাই আমাদের বাড়ি। দেখি যে শুধু সাদা পোশাকের মানুষজন, টুপিওয়ালা সাধু, চতুর্দিকে লোক যাইতেছে। আর মকসুদ ফার্মেসি ছিল তার আরো 2-1 জন, এরা দৌড়াইয়া আসে, কি মামু কেমন, কেমনে আসলো তুমি, কেন? তখন আমি বুঝছি যে আমাদের বাড়িতে কিছু একটা হয়েছে। তারপরে দুনো হাই স্কুলের ছেলে ফেলে আমাদের বাড়ি যারা, এরা দৌড়াই আসলো, আমার সালাম টালাম করতেছে। এখন কি হয়েছে কি হয়েছে, কেউ কিছু বলে না। আমি বললাম আমার একটা ভাতিজা ছোট ছিল, তারা বললাম যে কি তোর দাদার কি খবর?
আর কিছু কয় না। তখন আমি বুঝলাম যে আমার আব্বার কিছু হয়েছে। যাক, রিক্সা বাড়িতে গেলাম, কোন রকম বাড়িতে যাইয়া দেখলাম ঠিকই আমার আব্বা ইন্তেকাল করছে সেই দিন, অর্থাৎ শুক্রবারে সকাল 5টায়, না 4টায়। আমার কুতুবদিয়া, তখন তো আর মোবাইল টোবাইল ছিল না, কুতুবদিয়া থেকে ট্রান কল করছে কক্সবাজারে। শাহ আলম চৌধুরী আমার ফুফাতো ভাই, ওনাকে ফোন দিছে, বলে যে কাশেমকে তুমি ঢাকায় ফোনে যোগাযোগ করো, যেমনি পারো যে মারা গেছে, যে আব্বা এটা জানাও। কিন্তু শাহ আলম চৌধুরী এখানে ফোন দিছে আমার ভাইরার বাসায়। তখন আমি নতুন আসছি তো, আমার টেলিফোন ল্যান্ডফোন ছিল না। তখন ওনারা আসে আমার খুঁজে পায় না, বাসায় লক করা দেখছে, কি করবে। তো যাই হোক, আমি হয়তো ঢাকায় থাকলে আমার আব্বার জানাজায় যেতে পারতাম না, আমি খবরও পাইতাম না। তা আল্লাহরে আমি আমার ফাদারকে যে কথা দিছিলাম, আব্বা তোমার জানাজায় আমি থাকবো ইনশাআল্লাহ, তুমি আমার একটু দোয়া করো। কিভাবে যে আমি, কেন যে চিটাং আসলাম, কেন কুতুবদিয়া গেলাম, কেন আব্বার জানজা শরীফ হতে পারলাম, এটা আল্লাহর রহমত। আমি সব জায়গায় মা বাবার দোয়া কত বড়, এটা আমি সবার উদ্দেশ্যে সবাইকে বলতেছি। মা বাবার আমরা সবাই খেদমত করার চেষ্টা করি, মা বাবার আদেশ উপদেশ ফলো করার চেষ্টা করি, তাদেরকে ম্যানেজ করি, চলা করার চেষ্টা করি। তাহলে জীবনে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ, দুঃখ আসবে না, আমরা সুখেই থাকবো। এই কথাটা একটু বললাম। আচ্ছা, এইটা স্মরণীয় ঘটনা, এটা বলছি। তারপরে আপনি আমারে বলছেন কুতুবদিয়ার মানুষের উদ্দেশ্যে আমি কি বলবো। জি স্যার। এইটা তোমার প্রশ্ন। জি স্যার। কুতুবদিয়া, কুতুবদিয়া মানুষের সাথে আমার জন্ম থেকে আমি কুতুবদিয়ার মানুষের সাথে মিশে আসছি, শুধু লেখাপড়া করি নাই। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমরা ধরুন হাই স্কুলের ছেলেরা, এই যে বা যখনও কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, তখনও আমরা কুতুবদিয়ার, এই যে যখন বাঁধ ভাঙি যায়, বর্ষাকালে যখন জোয়ার আসে, আমরা মানুষ নিয়ে বিল থেকে, এই যে দড়ি দড়ি লোকজন নিয়ে, এই যে বাঁধ রক্ষা করছি, খেলাধুলা করছি, এই করছি ও করছি। কুতুবদিয়ার মানুষের সাথে দুরুং হাই স্কুলে থেকে সারাদিন আমরা খেলছি, মানুষের সাথে আড্ডা দিছি, গল্প করছি। আমরা খুবই, মানে কুতুবদিয়ার মানুষের সাথে মনে প্রাণে মিশে গেছিলাম। ওদের সাথে মিশতে যে এখন পারতেছি না, বা চাকরির জীবনে বা জীবিকার কারণে, অথবা ছেলে মেয়েদের এই যে দেখাশোনা করার জন্য, তাদের পাশে থাকার জন্য যে কুতুবদিয়া যাইতে পারতেছি না, মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এটা কত কষ্ট, কত কষ্ট পাচ্ছি, এবং মনে কত আঘাত, আঘাত, এটা মানে আমি বলে শেষ করতে পারবো না। কুতুবদিয়া, আমরা এখানে থাকলেও কুতুবদিয়া আমাদের মন পড়ে থাকে, মনের, মানে যখনই সুযোগ পাই। যেমন কুতুবদিয়া, এই যে ধরো একটা সিগন্যাল দিলে 10 নম্বর, আগে এখানে হাই না হাই কুতুবদিয়ার খবরটা আগে নেই, কি অবস্থায় আছে কুতুবদিয়ার মানুষ, জোয়ারের পানি ঢুকতেছে কিনা, মানুষ মারা যাচ্ছে কিনা, এই কুতুবদিয়ার খবর অলওয়েজ আমরা রাখি। কুতুবদিয়ার বিভিন্ন সমস্যা বলি, তুমি, আমি যতটুকু সামাজিক কিছু কাজকর্মের সাথে আমি এখানে জড়িত, যেমন আমি সিটাং সমিতি ঢাকা সাথে আমি প্রায় 7 বছর 8 বছর আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম। প্রতি মাসে আমাদের একটা মিটিং হয়, আরো বড় বড় মিটিং হয়, মন্ত্রীরা আসে, সচিবরা আসতো। আমি যেখানেই সুযোগ পাচ্ছি কুতুবদিয়ার, এই যে বাঁধের কথা বলছি, কুতুবদিয়ার মানুষের এই যে কষ্ট হচ্ছে, লবণের দাম নাই, মানুষ কষ্ট পাইতেছে, কুতুবদিয়া এই যে বন্যায় ডুবে থাকে, কুতুবদিয়া কমিউনিকেশন খারাপ, এই সমস্ত কুতুবদিয়ার কথাই আগে বলছি, মানুষের দুঃখ দুর্দশার কথা আগে বলি। এখন কক্সবাজার সমিতি ঢাকায় একটু নতুন ভাবে আবার শুরু হয়েছে, তুমি হয়তো জানো। এই যে ওদিন ঈদ ঈদ পুনর্মিলনী মিটিং হলো, জুম মিটিং। এই মিটিং এ আমি হেলাল সাহেবকে বললাম যে কুতুবদিয়ার মানুষ উত্তর দিকে পুরা কুতুবদিয়া, তাওল স্যার আলেকবরের পুরা খোলা মেলা, জোয়ারের পানি আসতেছে যাচ্ছে, মানুষ কিভাবে বসবাস করতেছে পানির মধ্যে, কি হবে, ধান নাই, ওখানে চাষবাসের কোনো ব্যবস্থা নাই, কি দুর্দিন যাচ্ছে মানুষের, এ খবর কেউ রাখতেছে না। পুরা কুতুবদিয়া এখন ডুবে আছে। তারপরে কুতুবদিয়া লবণের দাম নাই, মানুষ যে কস্টিং মনে করো আছে 50 টাকা, 150 টাকা 200 টাকা কস্টিং খরচ করতেছে, কিন্তু বিক্রি করতেছে 100 টাকা 150 টাকা। যারা গ্রুয়ার্স তারা এর বেশি বেতন
দাম পাচ্ছে না, অথচ টার্গেটের বেশি লবণ উৎপাদিত হচ্ছে না। নিশ্চয় ব্ল্যাকে কোনো লবণ আসতেছে, মিস ডিক্লারেশনে লবণ আসতেছে। আপনি এটা একটু পিএম এর নলেজে দেন, অথবা বাণিজ্য মন্ত্রী অথবা কাস্টমসের কমিশনারদের অথবা বাণিজ্য সচিবকে বলেন, অথবা উনি আমারও বললো যে ঠিক আছে, আমরা কক্সবাজার ও কুতুবদিয়ার সমস্যাগুলি নিয়ে নেক্সট মিটিং এ আমরা একটা এজেন্ডা রাখবো, এখানে আলোচনা করে যেখানে যা করার আমরা করব। তো কুতুবদিয়া আমাদের প্রাণ, কুতুবদিয়ায় আমাদের মোটামুটি, যদিও ঢাকায় থাকি, কুতুবদিয়ার মানুষের সাথে আমরা মিশে আসি, কুতুবদিয়ার কথা আমাদের অন্তরের মধ্যে সবসময় বাজে। আমরা আমরা যাই থাকি, কুতুবদিয়ার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই চিন্তা আমরা আগে কামনা করি। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকটা প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে স্যার আপনি তো কুতুবদিয়ার প্রতিবন্ধকতা সম্পর্কে অনেক কিছু জানেন, আর হচ্ছে স্যার কুতুবদিয়ার মানুষও আপনাদের থেকে স্যার অনেক কিছু আশা করে। স্যার আপনার কুতুবদিয়া সম্পর্কে কোনো পরিকল্পনা আছে কিনা, মানে কুতুবদিয়াকে নিয়ে কোনো পরিকল্পনা যদি আপনার থাকে তাহলে যদি আমাদেরকে বলতেন স্যার। না, কুতুবদিয়ার পরিকল্পনা এটা আমি করলে হবে না, এটা তো একটু রাজনৈতিক ভাবে দরকার আছে। আমরা যেটা চিন্তা করি, কুতুবদিয়ার এই যে এনভায়রনমেন্টের সরকারি টাকা স্যাংশন দিছে, অথচ কন্ট্রাক্টর পাওয়া যাচ্ছে না বলে। এইটা শুধু আমরা একা চিন্তা করলে হবে না, এটা পলিটিক্যালি যারা এমপিরা আছে, মন্ত্রীরা আছে, এদেরকে নিয়ে বসা লাগবে। কুতুবদিয়ায় জলদস্যুদের হানা দেয়, জলদস্যু এই যে ফিশিং করতে পারে না, হ্যাঁ, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কুতুবদিয়ার এই যে লবণের দাম নাই, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। কুতুবদিয়াতে আরো কয়েকটা টেকনিক্যাল এই যে ইনস্টিটিউট, মানে টেকনিক্যালি প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা দরকার। কুতুবদিয়া এইসব সমস্যাবলী, এবং কুতুবদিয়া এই যে টেকনিক্যাল যেসব লেখাপড়া, আমার মনে হয় জেনারেল স্কুলতে এগুলো নাই, এখন টেকনিক্যাল স্কুল বোধহয় একটা দুটো আছে, আরো বেশ কিছু টেকনিক্যাল স্কুল করা দরকার। আমি মনে করি কি, মানুষ খেয়ে পরে সচ্ছল ভাবে থাকতে পারলে এটাই না। সচ্ছল ভাবে যারা মোটামুটি থাকার জন্য, বাঁচার জন্য যতটুকু দরকার, এতটুকু লেখাপড়া সবার আগে প্রয়োজন। এই লেখাপড়ার জন্য টেকনিক্যাল স্কুল দরকার। কুতুবদিয়াতে আরো বেশ কিছু টেকনিক্যাল স্কুল করা দরকার, মহিলাদের জন্য কিছু কাজ করা দরকার। এগুলা আমাদের চিন্তা ভাবনায় আছে। এবং কুতুবদিয়ায় আরো কিছু চিকিৎসার ব্যবস্থা করা দরকার, এবং কুতুবদিয়ার ছেলেদের কিছু স্কলারশিপের ব্যবস্থা করা দরকার। এগুলা আমি ব্যক্তিগতভাবে, শুধু আমি একা না, আরো তোমাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। আমি তো তোমাদের সাথেও মিটিং করছি, এখানে তো নাসির সাহেব, খুর সাহেব, আমি, আরো মঞ্জুরুল, আমরা তো বেশ কয়েকবার এখানে মিটিং বসছি। কুতুবদিয়া নিয়ে তো সবসময় আমাদের কথা হয়। সেইভাবে কুতুবদিয়ার এই যে বিভিন্ন সমস্যা এবং কুতুবদিয়ার ভবিষ্যৎ নিয়ে সবাই আমাদের চিন্তা ভাবনা আছে। সামনে এই বছরে আমরা একটা নতুন করে কুতুবদিয়াকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতাম, কিন্তু সারা পৃথিবী যে করোনা যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটার জন্য তো পারি নাই। সামনে ইনশাল্লাহ যদি সুযোগ আসে, আমরা কুতুবদিয়াকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবো। কুতুবদিয়ার বিভিন্ন সমস্যাগুলি কিভাবে সলভ করা যায়, কুতুবদিয়ার মানুষকে কিভাবে সুশিক্ষিত করা যায়, আরো কুতুবদিয়ার চিকিৎসার ব্যাপারে আরো কিভাবে কি করা যায়, কুতুবদিয়াকে বিদ্যুতায়নের জন্য যা ব্যবস্থা করা যায়, এগুলা সার্বিকভাবে যেভাবে আমাদের চিন্তা ভাবনা আছে, সেইভাবে রাজনৈতিক সহযোগিতা নিয়ে আমরা এগুলা চিন্তা করব। এবং কুতুবদিয়ার জন্য যা যা করা দরকার, আমরা ইনশাআল্লাহ ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, কুতুবদিয়ার মানুষের জন্য, কুতুবদিয়ার ছাত্রদের জন্য। ধন্যবাদ স্যার। স্যার আমাদের যে তরুণরা, স্যার আমাদের তরুণরাও চায় আপনার মতো সফল হতে স্যার। তাহলে স্যার তরুণদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন, বা তাদের যদি উপদেশমূলক যদি কিছু বলতেন স্যার। তরুণ, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হয়েছে তরুণ সমাজ। ডক্টর ইউনূসের তোমরা যদি এই
লেকচার ফলো করো, ওনার বক্তব্য শুনো বা ওনার লেখাটিকা যদি ফলো করো, দেখবা যে তরুণ সমাজ পৃথিবীকে মানে যে কোনো মুহূর্তে যে কোনো রকম ধারণ করাইতে পারে, উল্টাই দিতে পারে পৃথিবীকে, মানে বিভিন্ন রূপ ধারণ করাইতে পারে একমাত্র তরুণ সমাজ। তরুণ সমাজ হইতে তারুণ্য, এরাই হচ্ছে একমাত্র শক্তি যারা পৃথিবীতে যে কোনো রকম মানে পরিবর্তন ঘটাইতে পারে। একজন তরুণ, ধরেন তরুণ সমাজ যারা, এরা যে প্রতিটি তরুণ যে মনে করো একদম সুশিক্ষিত হইয়া বিসিএস দিয়া এদেরকে ক্যাডার জব করতে হবে, সচিব হইতে হবে, তা নয়। তরুণ সমাজ যে যার পছন্দ মতো যেটা পারে, যেটা তার কাছে ভালো লাগে, যে সুযোগটা তার কাছে আসবে, সেই সুযোগটা অ্যাভেল করে নিজেকে প্রতিষ্ঠিত করা, এইটাই হয়েছে ডক্টর ইউনূসের কথা, আমাদেরও কথা। সবাই তো একই রকম সুযোগ পায় না। ইসরায়েলে প্রতি ৬০ জনের মধ্যে ৩ জন সায়েন্টিস্ট, প্রতি ৬০ জনের মধ্যে ৩ জন সায়েন্টিস্ট। নিশ্চয় ওর সরকারও ওই সুযোগ পাচ্ছে থেকে এরকম হচ্ছে। অনেক দেশ আছে প্রতি ১,০০০ লোক একজন ডাক্তার আছে, এমন দেশও আছে। কিন্তু সায়েন্টিস্ট হবো আমি সে কথা বলবো না। আমাদের দেশে এখনো সেই রকম অবকাঠামো সৃষ্টি হয় নাই, যেখানে একটা ছোট্ট দেশ, যেখানে 18 কোটির কাছাকাছি এখন মানুষ, যেখানে ডেন্সিটি, মানুষের ডেন্সিটি মনে করো 1400 মতো, এখানে আমি এরকম কিছু আশা করব না যে এরকম সুযোগ আসবে। মৎস্য চাষ বল, মুরগির ফার্ম, আপনার ওই যে লেদের দোকান বলেন, ওয়ার্কশপ বলেন, গাড়ির ড্রাইভিং বলেন, এটা কিন্তু খুব খারাপ কাজ না। গাড়ির ড্রাইভিং এটা ভালো অশিক্ষিত ছেলেরা, অশিক্ষিত লোকজন দেখে তো আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হয়। শিক্ষিত লোকজনে যদি গাড়ি চালায়, মেট্রিক পাস ছেলেরা, কোনো কিচ্ছু না, মানে আর কিছু নাই, অপরাধের কিছু নাই, এটা মান সম্মান হানির কিছু নাই। এরা কত সুন্দরভাবে মানে গাড়ি চালাইতে পারবে, সার্ভিস দিতে পারবে। সুতরাং আমি বলবো এই তরুণ সমাজ পারে না এমন কোনো শক্তি নেই। তারা তারা একত্রিত হইয়া, তারা যদি সুচিন্তিতভাবে এই সমস্ত কাজ করে, প্র্যাকটিক্যাল কাজ করে, মুরগির খামার থেকে আপনার এই যে গরু ছাগলের খামার, মুরগির ফার্ম থেকে শুরু করে, ওয়ার্কশপ থেকে শুরু করে যত টেকনিক্যাল কাজ আছে, হ্যাঁ, যত মনে করো এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবা, ইউনিভার্সিটিতে তোমরা প্ল্যান দিবা, তোমরা ইঞ্জিনিয়ার হবা, তোমরা অনেক উচ্চ পর্যায়ে যাবা, ঠিক আছে। সবাই তো আমি ইংরেজিতে ভর্তি হতে পারবো না। তারা ছোট এই যে টাঙ্গাইল, এই যে ঢাকার আশেপাশে বিভিন্ন, তারা এই যে সুতা দিয়া কিভাবে তাঁত বানায়, শাড়ি বানায়, কাপড় বানায়, হ্যাঁ, এই যে রূপগঞ্জে কত সুন্দর করে এরা তাঁত দিয়ে শাড়ি বানায়, এরাও প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের কুতুবদিয়ার মানুষের এই সুযোগগুলো হয় না। দুই একজন যদি এগুলা শুরু করে দেয়, যদি শিক্ষা দেয়, একজন দুইজনের যদি শিখিয়া যদি যাইয়া আর দুই একজনের শিখায়, দেখতে দেখতে দেখবে যে কুতুবদিয়ায় আর দেখবো লোক, দেখবো যে সমস্ত মানুষ এখানে, আমি দেখি বাংলাদেশের অনেক জায়গায় শুনি, খবরে শুনি বা মানুষের থেকে গল্প শুনি, ধরো তাঁত শিল্প, অনেকে টুপি বানায়, পুরা গ্রাম মনে করো 1,00,000 লোক এক জায়গায় টুপি বানাইতেছে, শুধু টুপি বানাইয়া সাপ্লাই দেয়। হ্যাঁ, 1,00,000 লোক হয়তো এই যে তাঁতের শাড়ি বানায়, 1,00,000 লোক হয়তো ওই যে গেঞ্জি বানায়। এইরকম কুতুবদিয়ার 1,50,000 লোক এটা স্বাবলম্বী হওয়া, হস্তশিল্পের মাধ্যমে, বিসিকের মাধ্যমে ছোটখাটো কাজ করে, এটা কোনো বিষয় না। যদি আর্থিক সচ্ছলতা আসে, যদি তাহলে মানুষ এই প্রতিষ্ঠিত হওয়া, এবং হয়তো আমরা হতে পারলাম না, আমাদের ছেলে মেয়েরা তখন উচ্চশিক্ষায় যাইতে পারবে, তখন তারা এই প্রতি 60 জনের মধ্যে 3 জন সায়েন্টিস্ট হতে পারবে, প্রতি হয়তো 10 জনের মধ্যে 6 জন ডাক্তার হতে পারবে, হয়তো প্রতি 10 জনের মধ্যে 5 জন ইঞ্জিনিয়ার হতে পারবে। একটু আর্থিক সচ্ছলতা এবং স্বাবলম্বিতা দরকার আছে। এগুলো আমাদের কুতুবদিয়া, এই যে ছোট্ট দেশ, ছোট্ট, বেশি লোকজন না, এটা খুব সহজ বলে আমি মনে করি।
ধন্যবাদ স্যার। স্যার আমাদের কুতুবদিয়া থেকে স্যার অনেক ভালো স্টুডেন্টরা হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে স্যার। তো তারাও স্বপ্ন দেখে স্যার আহ, একটা ভালো পজিশনে যাবে স্যার। তাদের উদ্দেশ্যে যদি স্যার তাদের ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যে যদি আপনি স্যার কিছু উপদেশমূলক বক্তব্য দিতেন স্যার। হ্যাঁ, কুতুবদিয়া থেকে কিছু না, অনেক ছেলে ফেলে এখন ইনশাল্লাহ ভালো ইউনিভার্সিটিতে ভালো কলেজে লেখাপড়া করতেছে, ওরা খুবই ব্রিলিয়েন্ট। আসলে কুতুবদিয়ার আবহাওয়া, জলবায়ু, এই পরিবেশটা কুতুবদিয়ার ছেলেদের ব্রেইনি করে, ওদের এই আবহাওয়াটা। অনেক ছেলে এখন ইউনিভার্সিটিতে আছে, এই বুয়েটে আছে, এই যে তোমার টেক্সটাইল ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে। ওদেরকে আমরা আন্তরিকভাবে কামনা করব, ওরা ভালো ইউনিভার্সিটিতে যেহেতু লেখাপড়ার সুযোগ পাইছে, ওরা ভালোভাবে লেখাপড়া করুক, ওরা পারিপার্শ্বিক অবস্থাটাও দেখুক, দেখে ওরা কমেন্ট করেন না, আরো কমেন্ট লিখতে না। হ্যাঁ, ওরা ভালো রেজাল্ট করুক, ওরা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, ওরা দেশের জন্য জাতির জন্য অবদান রাখুক, এটা আমরা কামনা করি। এবং কেউ দিয়া ওই যে বিদেশে চলে যেতে পারে, ওইরকম বিদেশে যদি যাওয়ার সুযোগ থাকে, যাক, পারলে দেশে থাকুক, দেশের সার্ভিস দেখ, এটা ভালো। কেউ যদি চাই যে না বিদেশে যাবে, যাক, আমাদের মনে প্রাণ এখন সুন্দর হোক। যদি সহযোগিতা চাই, আমরা যারা ঢাকায় আছি, ঢাকার যারা লেখাপড়া করে সহযোগিতা করব, ওদেরকে সহায়তা করব, ওদেরকে সব সময় আবেদন করব আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে যাতে শেয়ার করে, আমরা ওদের মঙ্গল এবং সুখী জীবন কামনা করি। ধন্যবাদ স্যার। স্যার আমরা হচ্ছে কিছু দর্শকের প্রশ্ন নিই স্যার, যে আমাদের হচ্ছে যে দীপশিকার বর্তমান সেক্রেটারি ফুরকান কুতুবী বলছেন স্যার, স্যারকে সুস্থায়ী কামনা করতেছি, যে ফুরকান কুতুবী ভাই হচ্ছে আপনার সুস্থায়ী কামনা করছে স্যার। এরপরে হচ্ছে যে অনেকে চিটাগং থেকে সংযুক্ত আছেন। স্যার আমাদের একজন জিয়াউল করিম কমেন্ট করছে স্যার, যে আমরা কুতুবদিয়াবাসী উদাত্ত হতে চাই না। মানে উনি বলতে চাচ্ছে স্যার, মানে আমরা দীর্ঘদিন চেষ্টা করেও বিভিন্ন লেখালেখি, মানববন্ধন বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা বেরিবাদ চাইছিলাম, কিন্তু হচ্ছে স্যার আমরা বেরিবাদের প্রসেসে এখনো নাই। তাহলে কিভাবে চাইলে স্যার আমরা বেরিবাদটা পাবো, সে বিষয়ে যদি স্যার একটু বলতেন। বেরিবাদ, এখন তো আমি শুনছিলাম বেরিবাদের জন্য টাকা স্যাংশন হয়েছে, এর পরবর্তী ঘটনা আমি জানি না। তবে বেরিবাদের জন্য যদি আমাদেরকে আমাদের এমপি সাহেবেরা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, আমাদের কুতুবদিয়ার সৌভাগ্য, আমাদের দুজন সাবেক সচিব আছে, আমরাও তো ঢাকাতে অনেক কুতুবদিয়ার লোকজন, আর তোমরা দীপশিখার অনেক মোটামুটি কর্মঠ কর্মী আছো এবং মেধাবী ছেলেরা আছো, তোমরা তো মানববন্ধন করতে পারো, ওই করতে পারো, অনেক কিছু করতে পারো। আমরা আগে সবাই মিলে কুতুবদিয়ার মূল জন্য কোনো কিছু হলে কিভাবে আমরা বাঁধে তো সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আগে প্ল্যানিংটা দিতে হবে, অমুকের কাছে যাইতে হবে, অমুকের কাছে যাইতে হবে, বা এদের কাছে যাইতে হবে। এর যাওয়ার জন্য এবং প্ল্যানিংটার জন্য আমাদের আগে বসতে হবে, বসে এটা সিদ্ধান্ত নিতে হবে। যদি ঢাকায় বা তোমরা তোমাদের দ্বীপের মাধ্যমে ব্যবস্থাটা করতে পারো, সবচেয়ে ভালো হয়, ঢাকাতে সবাই পাওয়া যায়। আর যদি বলো যে না, আমরা কুতুবদিয়ায় বসে সিদ্ধান্ত নেব, কক্সবাজার বসে সিদ্ধান্ত নেব, আমরা ঢাকায় যারা আছি আমাদেরকে ইনভাইট করলে আমরা যাব, সহযোগিতা করব। কুতুবদিয়া বাদ প্রথম দরকার। আমরা কারো কাছে ভিক্ষা চাই না, কারো উপর নির্ভরশীল হয়ে আমরা বাঁচতে চাই না। আমরা কুতুবদিয়ার মানুষ নিজের হাতে কাজ করে বাঁচতে চাই, খাদ্য খাওয়া লাগতে চাই।
হ্যাঁ খাইতে চাই। কুতুবদিয়ার মানুষ আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না। ধন্যবাদ। স্যার আকিব চৌধুরী লিখছেন দুলাভাইয়ের জন্য শুভকামনা। শুভকামনা, আমার পক্ষ থেকেও শুভকামনা। স্যার আমাদের বর্তমান সেক্রেটারি আরেকটা প্রশ্ন করছেন স্যার, দীপশিকার বর্তমান যে কার্যক্রম সেটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা আমাদের কি কি সংশোধন করা উচিত বলে আপনি মনে করেন? না, দীপশিখা তো আগে থেকে যে সমস্ত কাজ শুরুতেই যা কাজ করছে খুবই সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে। আমি দেখছি দীপশিখাতে যে লেখালেখি করছে অনেক ভালো, অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড লেখা দীপশিখাতে আমি দেখছি। কুতুবদিয়ার ছেলেরা এই ভালো লিখতে পারে, ভালো জ্ঞান আছে, এটা স্বীকার করতেই হবে। তোমরা রাজনৈতিকভাবেও মোটামুটি অনেকটা স্ট্রং। অনেকে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে এসে তোমরা ভালো ভালো পদ নিয়ে এখন আছো। তোমরা কুতুবদিয়ার স্বার্থের জন্য কুতুবদিয়ার দাবি দাবা নিয়ে মানববন্ধন করছো। তোমরা 29 এপ্রিলের কত সুন্দরভাবে এখানে পালন করছো। দীপশিখা অনেক সুন্দর কাজ করে, দীপশিখা আমাদের সাথে লিয়াজও মেনটেন করে। আমরা তো গতবার মিটিংয়ে একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমরা কুতুবদিয়া সমিতিটা কিভাবে করব, তোমরা দীপশিখা উদ্যোগে আমরা একটু আগাইতে চাই, তোমরা দীপশিখা একটু ইনিশিয়েটিভ নাও। তোমরা ইনিশিয়েটিভটা নিলে তোমাদেরকে আমরা সহযোগিতা করবো। একটা কুতুবদিয়া সমিতি ঢাকাতে এস্টাবলিশ করা অত্যন্ত জরুরি, দরকার। কম তো নাই, আমরা মিনিমাম 200-র মতো লোক আছি। 200 লোক যথেষ্ট। 200 লোকের চিন্তা ভাবনা করে অনেক কিছু করা যায়। আমরা যদি বছরে একবার বা দুইবার যদি একত্রিত হইতে পারি, তাহলে আমরা ঢাকাতে একটা কুতুবদিয়া ফিরে পাবো, কিংবা দুরুম বাজার বা বরকুব বাজার ফিরে পাবো। এইরকম একটা মনে সান্ত্বনা আসবে। সুতরাং এটা আমি তোমাদের দীপশিখা মাধ্যমে আমি খুঁজে পাই। তোমরা অনেক ভালো কাজ করতেছ, তোমরা এগিয়ে যাও। তোমাদের সুখ দুঃখে আমরা সবাই আছি। তোমরা ভালো থাকো। ধন্যবাদ স্যার আমাদের দীপশিকার সাথে থাকার জন্য এবং আমাদের দীপশিকাকে উপদেশমূলক বিভিন্ন বক্তব্য বলার জন্য। স্যার স্যার আপনি তো স্যার রিভিনিউ ডিপার্টমেন্টে ছিলেন স্যার, তো ওই রিভিনিউ কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে যদি স্যার একটু বলতেন। আমি আসলে মেনলি কাস্টমসে ছিলাম। কাস্টমস বলতে সি কাস্টমসও ছিলাম, ল্যান্ড কাস্টমসে ছিলাম। আমি যদি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দুইটা একটা এক্সাম্পল দিই। এই রাজস্ব বৃদ্ধির জন্য না, আমার দুই একটা স্মরণীয় ঘটনা বলতে পারি। বলেন স্যার। আচ্ছা, আমি আমার প্রথম লাইফের চাকরি জীবনের শুরুতে আমি বলি, আমরা তখন ঢাকা চিটাগংয়ের ওই যে দাউদকান্দি ফেরি, মেঘনা ফেরি হয় নাই। আমরা প্রিভেন্টিভে, আমার এখানে পোস্টিং প্রিভেন্টিভ অফিসার হিসেবে, আমি প্রিভেন্টিভে ডিউটিতে বাইরেছি। এই সময় আমার কাছে চিটাগংয়ের, যেহেতু আমি চিটাগংয়ে কলেজ, চিটাগং ইউনিভার্সিটি এবং চিটাগংয়ে জব করছি, কিছুদিন কিছু লিঙ্ক আপ ছিল। আমার কাছে একটা ইনফরমেশন আসলো যে একটা গাড়ি আসতেছে, এই নাম্বারের গাড়ি, এখানে বেশ কিছু আছে, ঘড়ি আছে সিক্রেট বক্সে। তখন আমরা দাউদকান্দি ব্রিজের আর পার না হয়ে দাউদকান্দি ব্রিজের এদিকে আমি অবস্থান নিলাম। দেখি গাড়িটা কোথায়, বল যে কুমিল্লা ক্রস করে আধা ঘন্টার মধ্যে তোমাদের ওই জায়গায় চলে আসবে, সিক্রেট বক্সে ঘড়ি আছে। এরকম একটা ইনফরমেশন পাইলাম, আমরা অপেক্ষা করলাম। দেখি যে কিছুক্ষণের মধ্যে ওই নাম্বারের গাড়িটা আসলো, গাড়িটা থামাইলাম, জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে যে কি আছে, বলছে নাই স্যার কিচ্ছু নেই। দেখলাম যে ওখানে আরেকজন ভদ্রলোক আছে, আর্মির একজন মোটামুটি অফিসার। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি, বল যে উনি ড্রাইভারে উঠাইছে কোত্থেকে, কুমিল্লা ময়নামতি থেকে। ওই সিটাং থেকে আসতেছে, আমার ময়নামতি থেকে সে বলতেছে যে আপনি যাবেন ঢাকা যাবেন, বলাতে আমার জায়গাটা দরকার, আমাকে ওখানে উঠাইছে। তাহলে আপনি কিছু জানেন না, বলছেন না।
আচ্ছা, ড্রাইভারকে বললাম তুমি সত্যি করে বলো কি আছে, বলছে না কিছু না। তো গাড়িটা নিয়ে আমরা গাড়িটা আমাদের ড্রাইভার দিয়ে চাবিটা নিয়ে তাদের ড্রাইভারকে আর ওই আর্মিটারে আমাদের গাড়িতে নিয়ে আসলাম, আমাদের ড্রাইভার উঠা দিলাম, আমাদের ড্রাইভার তাদের গাড়িটা চালায় সেগুন বাগিচায় নিয়ে গেলো। নিয়ে যখন আমরা ওই যে মেকানিক্স দেখা যখন গাড়ির তুলা সিক্রেট বক্স, তখন ড্রাইভার বললো যে স্যার 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 খবর আছে, কি খবর কানে কানে, তখন বলতেছে। যাই হোক, তখন আমরা গাড়ির এই যে ফাট করে যখন নাকি খুললাম, দেখে যে সিক্রেট বক্স, ওখানে এই শিখু ঘড়ি জাপানি আর রাডো এরকম প্রায় 7,000 ঘড়ি। আচ্ছা, যাই হোক, আমরা এগুলা সিস্টিস করে ওদেরকে ওই আসামি করে, এদের দুজনকে আসামি করে আমরা সালান দেওয়ার জন্য রেডি করছি। ইন দ্য মিন টাইম আর্মির লোকটা খুব খাওয়া করে কাঁদি উঠলো, বলতো স্যার আমার সালান দিন না, আমার চাকরি চলে যাবে, আমি কি করবো, বৃদ্ধকালে আমার বয়স হয়েছে, আপনারা তো বুঝতেছেন, স্যার আমার চাকরিটা করেন না, আমার একটু ক্ষমা করে দেন। তা আমাদের লোকজন দেখি যে কেউ বলে না না না, সে জানে সবকিছু শেয়ার করতে চাই। আমি বললাম একটা মানুষের মনোভাব দেখলে, মনের অবস্থা দেখলে, তার চোখে মুখের অবস্থা দেখলে বোঝা যায় আমি এই লোকটারে ছেড়ে দিতে ইচ্ছুক, আমি ছেড়ে দিচ্ছি। তো এই লোকটারে ছেড়ে দিলাম আর ওকে সালাম দিলাম। সেই লোকটা এখনো পর্যন্ত আমার ফোন করে বলে যে স্যার আপনি ঠিক হয়ে, আমি নির্দোষ, বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি জানি না। সে এখন ছেলে মেয়ে বউ ফোলা নিয়েও আমারে মানে এই কথাটা স্মরণ করা দিই। আর সেকেন্ড একটা কথা বলি, আমি আরেকদিন এয়ারপোর্টে একটা ডিউটি করতেছি, ইন দ্য মিড টাইম একটা এয়ার হোস্টেস আসে আমারে সালাম দিয়া বলতেছে, বলছে স্যার আপনার এই বাসাটা কোথায়, আপনার ফোন নাম্বারটা দেন না স্যার। এই কথা বলাতে আমার হট করে লাগলো। আমি বললাম কি ব্যাপারে, আমার ফোন নাম্বার চাইলো এবং আমার বাসার ঠিকানা চাইলো, কি ব্যাপার, নিশ্চয়ই তার কোনো কিন্তু আছে। আমি রুমে বসে আছি, তারপরে আমি আস্তে করে, আমাদের একটা কলিং বেল আছে, এটা ওই এমন একটা সিগন্যাল দিবে, আমার যারা সহকারী থাকে সিপাহি লেভেলের, ওরা বুঝতে পারে। আমি নিচের থেকে ওইটা টিপ দিলাম, দেওয়ার সাথে সাথে তারা এই এয়ার হোস্টেজের মালগুলো আটকাইছে। আটকাইয়া তারপরে আমার বললো যে স্যার একটা সন্দেহজনক লাগে গেছে, একটু আসেন। এখন তাকে নিয়ে আমি গেলাম, সেও জানে না ওইটা তার কিনা। সে মনে করছে আমার যখন এরকম ভাবে বলছে আমি তো তার মাল ধরবো না, সে জান না। যা মালটা করলাম, দেখি যে ওখানে ওই একটা সুটকেস কারেন্সিতে ভরা। তো যাই হোক, এগুলো কয়েক কোটি টাকা হয়েছিল, বিভিন্ন ডলার নলার থেকে শুরু করে ডিনার এই সেই। তো এটা মানুষের একটু মনোভাব বুঝে। আমার নতুন চাকরি, আমার বয়সও কম, তারপরও আমার মাথায় আসলো সে কেন আমারে এইভাবে সালাম দিয়ে আমার বাসার ঠিকানা, আমার ফোন নাম্বার চাইলো। এইটাই আমার ফটকা লাগলো এবং এইটাই তার বিপদ হয়েছে। তো যাই হোক, এই দুইটা আমার প্রথম জীবনের স্মরণীয় ঘটনা বললাম আর কি। তোমার প্রশ্নটা কি ছিল? স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে স্যার, আমার প্রশ্নটা ছিল হচ্ছে কুতুবদিয়াতে যারা দারিদ্র অবস্থায় বসবাস করে, মানে তারা যদি বেড়ে উঠতে চায় বা তারা যদি ভালো পজিশনে যেতে চায়, তাহলে তাদেরকে হচ্ছে প্রথমে যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে স্যার দারিদ্রতা। তাহলে স্যার আমরা দীপ শিকার হয়ে সে সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি বা কতটুকু সফল হবে বলে মনে করেন? ও তুমি আমার না, তুমি এর আগে আমার প্রশ্ন করছিলে রেভিনিউ বাড়ার জন্য, আপনি গভর্নমেন্টের চাকরি রেভিনিউ বাড়ানোর জন্য কি টেকনিক অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, ওইটা বলে তারপরে এটা তো আসতেছি। ও রেভিনিউ বাড়ার জন্য আসলে কাস্টমস ডিপার্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ পোস্টিং। তুমি এয়ারপোর্টে যাও, তুমি সিটান কাস্টম হাউসে যাও, তুমি এখানে থাকো। তুমি যখন এখানে থাকবো, মনে করো সমস্ত হাজার 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 ইন্ডাস্ট্রি, এরা ভ্যাট আছে। তোমার এই যে হোটেল রেস্টুরেন্ট দোকান পাটা, এমন কোনো জিনিস নাই যেগুলোতে ভ্যাট নাই। তো কোনো ইন্ডাস্ট্রি, যেমন মনে করো তুমি পোস্টিং এ আসো, তোমার এই যে এতগুলো ইন্ডাস্ট্রি, তোমাকে এগুলা নিয়ে স্টাডি করতে হবে, বুঝতে হবে। এগুলা একটু ব্রেন না খাটাইলে, না বুঝলে, তুমি যেমন একটা
ইন্ডাস্ট্রি ধরো, ভালো একটা ইন্ডাস্ট্রি, সে রেভিনিউ দিয়ে গেল মনে করো 5 লক্ষ টাকা, তুমি তার রেভিনিউ ফিগার, তার যখন নাকি রিটার্নটা দেখবা যে 5 লক্ষ টাকা রিটার্ন দিছে, তুমি তার লেবার আছে মনে করো 1,000, তার স্টাফ আছে মনে করো 2,000, তার মাসলি খরচ আছে ধরো 5 লাখ, সে তাহলে এগুলো দিয়ে তোমাকে একটা হিসাব নিকাশ করতে হবে যে একটা ফ্যাক্টরি এটা রান করতে, এটা চালিয়ে যাইতে তার মাসে কত টাকা খরচ হয়। তার যদি মাসে যদি 50 লাখ টাকা খরচ হয়, তাহলে তাকে ব্যবসা করতে হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা তা মনে করো সে ভ্যাট দিছে তোমাকে 1 লাখ টাকা, তাহলে তোমাকে এটা নিয়ে বিকল্প চিন্তা করতে হবে, এই ফ্যাক্টরি ভিজিট করতে হবে বা এই ফ্যাক্টরিতে যাইতে হবে, তার অ্যাকচুয়াল পজিশনটা বুঝতে হবে, তাহলে তুমি এর রেভিনিউ তাকে মালিককে ডাকতে হবে, অথবা তোমাকে ওখানে সারপ্রাইজ প্রিভেন্টিভ ডিউটি করে তার হয়তো গোপনীয় কাগজপত্র উদ্ধার করে নিয়ে আসতে হবে। তাহলে দেখবা যে হয়তো যে ফ্যাক্টরি 1 লাখ টাকা ট্যাক্স দেয়, তার কাগজপত্র, গোপনীয় কাগজপত্র আনিয়া তার দেখা গেছে তার ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম 50 লক্ষ টাকা ট্যাক্স দিতে পারে সেই মাসে, কিন্তু সে দেয় 1 লক্ষ টাকা। আমাদের দেশে ম্যাক্সিমাম এখন তো চুরি করে বলতে গেলে বড় মানুষেরা, গরিব মানুষেরা কি আর চুরি করবে, এটা চিন্তা করতে হবে। আর তুমি যখন কাস্টম হাউসে থাকবা, সিটাং কাস্টম হাউসে তুমি যখন পোস্টিং এ থাকবা ফ্রাইজার হিসাবে, প্রিন্সিপাল ফ্রাইজার হিসাবে যখন পোস্টিং, তখন তোমাকে চিন্তা করতে হবে কি যে এই মাল সেই মাল কিনা। একটা ট্যাক্স আছে মনে করো 30%, সে এমন একটা ডিক্লার দিল যেটা 5%, এইরকম একটা হয়তো একটা ফসা নিম্নমানের কাপড়ের ডিক্লার দিল, সে আনতেছে হয়তো রেশমি কাপড়, 30% ডিউটি, সে 5% ডিউটি। তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হয়তো যারা এক্সামিন করছে হয়তো ঠিক মতো এক্সামিন করে নাই, বা এক্সামিন অ্যালার্ট থাকতে হবে, এইসব বিষয় ভাবতে হবে। আর যখন এয়ারফুডে থাকবা, তখন তখনও এরকম ঘটনা হয়, সোনা দানা এটা সেটা খুব এয়ারফুড দিয়ে বেশি আসে, তোমাকে এরকম এমন কি ফ্যাটের মধ্যে এখন আগে করা হয় না, এখন আমাদের এখনো এক্সরে করে ওই ফ্যাটের থেকে স্বর্ণ বের করা হচ্ছে, আগে আমাদের সময় এরকম হয় নাই। তবে অনেক সময় আমরা নেপালে বিভিন্ন বিদেশি বা আমাদের স্বদেশী সন্দেহজনক বা ইনফরমেশন ছিল, এরকম লোকদের পানি টেনে খাওয়াইয়া উঠবস করাইয়া স্বর্ণ বাইর করা গেছে, কিংবা তার ওই লাগেজের মধ্যে, এই সুটকেসের মধ্যে এই সিক্রেট থাকে, বক্স থাকে, ওখান থেকেও এরকম এই স্বর্ণ টর্ণ পাওয়া গেছে। যাই হোক, ওইগুলো স্বর্ণ টর্ণ ওইগুলো তো বড় কিছু না, ইন্ডাস্ট্রি থেকে ট্যাক্স আদায় করা এবং কাস্টম হাউসে ট্যাক্স, এইগুলা রিয়েলাইজ করে প্রকৃত ট্যাক্স আদায় করতে পারলে আপনার ট্যাক্স বাড়বে দেশে। আপনি হয়তো যা মনে করেন এখন ট্যাক্স মনে করেন 4 কোটি টাকা, হয়তো এটা এই বাজেট 4 লক্ষ কোটি টাকা, হয়তো এটা 8 লক্ষ কোটি টাকা হয়ে যেতে পারে, যদি সবাই যদি এভাবে চিন্তা করে যদি একটু কাজ করতে পারে। যেমন আমরা কুতুবদিয়ার এই যে লবণ আসতেছে, টার্গেটের চেয়ে লবণ কখনো আমরা বেশি প্রোডাকশন দিতে পারি না, হ্যাঁ, অথচ কস্টিং প্রাইসের কমে লবণ দাম বিক্রি করতে হচ্ছে, নিশ্চয় অন্যভাবে মিসডিক্লারেশন আসতেছে, এগুলো আমাদের চিন্তা করতে হবে। যাক, এটা হচ্ছে রেভিনিউ বৃদ্ধি করা, রেভিনিউ আহরণের একটা ভালো উপায়, আমাদেরকে চিন্তা ভাবনা প্রসারিত করতে হবে, এবং ভালো শিক্ষিত লোকজন দিয়া অফিসারদের এখন অ্যাপয়েন্টমেন্ট তো এখন হয়, এখন ইন্সপেক্টরের অ্যাপয়েন্টমেন্ট বিসিএস দিয়ে আসতে হয়। তো আশা করি এই জাতীয় লোকজন আসলে সবকিছু বৃদ্ধি হবে এবং তারা ভালো ফলাফল আয়ত্ত করতে পারবে। আচ্ছা, তারপরে তোমার প্রশ্ন ছিল কুতুবদিয়া, যারা গরিব ছেলে পেলে জি আছে, স্যার। যারা হয়তো ইউনিভার্সিটি লেভেলে আসতে পারতেছে না, যারা আর্থিক জি স্যার, অসচ্ছলতার মধ্যে আছে, আর্থিক সমস্যায় তাদের ভুগতেছে, জন্য তাদের জন্য তোমরা তাদের এই সমস্যাটা আমরা কিভাবে দূর করতে পারি? দূর করতে পারে। আমি আগে একটা তোমাকে ইঙ্গিত দিছি যে আমরা কুতুবদিয়ার লোক ভিক্ষা চাই না, আমরা কাজ করে খেতে চাই। কাজ করে খাওয়ার জন্য আমাদের পরিবেশ সৃষ্টি করতে হবে। যেমন বিভিন্ন রকম টেকনিক্যাল স্কুল,
হাতের কাজ। যেমন আমি বলি, তুমি একজনে যাইয়া, এই যে মনে করেন একজন যাইয়া তুমি শুরু করো ধরুন বাজারে, ধরো তুমি একটা জায়গা নিয়ে, তুমি বরগুপ বাজারে একটা জায়গা নিয়ে তুমি টুপি বানাও, তুমি টুপি বানাইয়া বিক্রি করো। কিছু কিছু লোকজন তোমার যারা হেল্পলেস লোকজন, যারা গরিব লোকজন, যারা কর্মহীন লোকজন, তাদেরকে তোমার সহযোগী হিসেবে কাজ করো। দেখবা যে তুমি এখানে কুতুবদিয়া থেকেই বসে মনে করো 10,000 ছেলেদেরকে বা 1,000 ছেলেদেরকে তুমি চাকরি দিতে পারতেছ। কি করিয়া? টুপি বানাইয়া। তুমি তারপরে তুমি মনে করো শাড়ি, এই যে বিভিন্ন মহিলাদেরকে শাড়ি কিভাবে বানায়, রূপগঞ্জে আসে এদেরকে, এই যে একজন দুইজনকে তোমরা নিয়ে আসো, নিয়ে আসে এদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করো, ওদেরকে দেখার ব্যবস্থা করো, ওদেরকে কিভাবে শাড়ি বানায়, কিভাবে তাঁত শিল্প গড়ে উঠছে বিভিন্নভাবে, এদেরকে বিভিন্ন তাঁত শিল্প এইভাবে তাঁত শিল্প এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করো। কেউ শাড়ি বানাচ্ছে, কেউ লুঙ্গি বানাচ্ছে, কেউ গেঞ্জি বানাচ্ছে, কেউ টুপি বানাচ্ছে, কেউ জুতার এই যে মনে করো পাদুকা বানাইয়ে সাপ্লাই দিচ্ছে। এইভাবে যদি কর্মহীন লোকদের আমরা যদি একটু সহযোগিতা করি, আমি মনে করি কুতুবদিয়ার 1.5 লক্ষ মানুষ সবাই ইনশাল্লাহ কাজের মধ্যে এরা ব্যস্ত হয়ে যাবে, কাজ করে শেষ করতে পারবে না। আমরা একটু আমাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে। শুধু হাল চাষ করে কৃষি কাজ করবো এই চিন্তা না, শুধু লবণ উৎপাদন করব তাই না। কুতুবদিয়াতে তো মনে করো এই যে মাছ ধরা কত বড় একটা সুযোগ আমাদের আছে, মনে করো মাছ ধরা, এই যে এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। কিন্তু মাছ তো এখন গভীর সাগরে চলে গেছে, এখন মাছ ধরতে গেলেও অনেক পুঁজি খাটাতে হয়। এই যে আগে কুতুবদিয়ার কাছাকাছি আমরা তো ছোট থাকতে, এই যে তোমরা বুঝছিনো নয়, বাসা জাল বলো, ছোট ছোট নৌকা নিয়ে উন্দরা মাছ ধরতাম বাসা জাল দিয়ে বর্ষাকালে। এখন তো এই যে কাছে, তীরের কাছে, বাঁধের কাছে তো মাছ নাই, মাছ অনেক দূরে চলে গেছে। এখন মানুষকে ফিশিং ট্রলারে করে 14-15 দিনে 1 মাসের জন্য চাষবাস ওই মাছ ধরার জন্য চলতে থাকে বরফ নিয়ে। সেই সুযোগ এগুলো তো আবার বড় মানুষের দরকার হয়। তো কুটির শিল্পের মাধ্যমে কিছু কিছু কুটির শিল্প, এদেরকে কুটির শিল্প শিখাইয়া কুটির শিল্পের মাধ্যমে এদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং যদি তুমি ওখানে পারলে ওখানে, ঢাকায় পারলে ঢাকা, রূপগঞ্জে পারলে রূপগঞ্জ, সাভারে পারলে সাভার, এই তোমরা যদি একটু উদ্যোগী হও, কুতুবদিয়া থেকে কিছু লোক আনাইয়া শিখাইয়া ওদেরকে যদি আবার দেশে পাঠাইয়া সে 8-10 জনের শিখাবে, এইভাবে আমি মনে করি কুতুবদিয়ার একটা পরিবর্তন হয়ে যাবে, পট পরিবর্তন হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যের একটা ধার খুলে যাবে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু ওইভাবে চিন্তা করো, দরকার হলে আমাদেরও সহযোগিতা নাও, সবাইকে নিয়ে তোমাদের উদ্যোগ আছে, তোমাদের লোকজন আছে, তোমাদের চিন্তা ভাবনা ভালো, তোমরা পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার ফারজানা চৌধুরী জানাইছেন হচ্ছে গ্রেট টু সি ইউ reminisces about your experience। আপনার প্রতি স্যার সে হচ্ছে কৃতজ্ঞ যে আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন সেজন্য স্যার। তারপর স্যার আদিস রেজা স্যার আপনাকে জানাচ্ছে হচ্ছে স্যার আপনার কাছে জানতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা কুতুবদিয়া বেড়িবাঁধের যাই সমস্যা এখনো পর্যন্ত সেই সমস্যা থেকে গেছে। আমরা শুনেছি কুতুবদিয়া বেড়িবাঁধের জন্য সরকার অনেক বরাদ্দ দিয়েছে, কিন্তু বর্ষাকাল আসলে আমরা শুনি এর কাজ হবে, আজ পর্যন্ত কোনো বিভাগ কাজ করছে না। দয়া করে এই বিষয়ে কি একটু মতামত আছে স্যার, সেই মতামতটা যদি জানাতেন স্যার। না, আমি একটু আগে বলছি যে আমাদের এই যে এলজিআরডি সচিব, সিনিয়র সচিব হেলালুদ্দিন সাহেব এখন কক্সবাজার সমিতির সভাপতি, উনি আবার বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি বলতে গেলে সব সচিবের সচিব। ওনাকে আমি এই ঈদের পুনর্মিলনী বসছিল, ওই সময় আমি ওনাকে বলছি কুতুবদিয়ার এই অবস্থা, কুতুবদিয়াকে নিয়ে আপনি স্পেশালি একটু চিন্তা করেন, দরকার হলে পিএম পর্যন্ত আপনাকে যেতে হবে। উনি সাথে সাথে সেক্রেটারি মহোদয়কে বলল যে আপনি স্পেশালি কুতুবদিয়ার এইসব সমস্যা, কক্সবাজারের সমস্যা নিয়ে
একটা ডেট ফিক্সড করেন এই সমস্যাগুলো নিয়ে। আমরা সবার মতামত নেব, তারপরে কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আমরা মুভ করব। এবং উনি এইভাবে বলছে। আশা করি আমরা খুব দ্রুত এটা নিয়ে একটা আলোচনা হবে এবং আমরা সিদ্ধান্ত পাবো। উনি একটা সিদ্ধান্ত নিলে এটা উনি দ্রুত পিএম পর্যন্ত পৌঁছাতে পারবে। পিএম যদি যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করে, ইনশাআল্লাহ এটা এক সপ্তাহের মধ্যে, একদিনের মধ্যে মানে প্রবলেম সিদ্ধান্ত হয়ে যায়। দোয়া করেন সবাই। এই ওনার মাধ্যমে একটা কিছু আমি চিন্তা করছি, দরকার হলে এখানে আমাদেরও তো সচিব আছে, নাসির সাহেব আছে, খুরশেদ আছে, আরো আছে। দরকার হলে আমি ওই মিটিংয়ে ওই দিন ওনাদেরকেও আমি কল করবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। রেজওয়ানা সাবা লিখছে হচ্ছে ভেরি গুড থিঙ্কিং। ধন্যবাদ। তারপর হচ্ছে রোবায়েত শাহরিয়ার চিটাগং থেকে লিখছে হচ্ছে গুড জব। তারপর স্যার উনি আবার লিখছে হচ্ছে মে স্যার লিভ লং। থ্যাংক ইউ। স্যার আপনার কুতুবদিয়াবাসীর জন্য যদি স্যার সর্বশেষ কোনো কথা থাকলে স্যার বলতে পারেন স্যার। হ্যাঁ, বলতেছি। ওই আচ্ছা, আমি আমার ব্যক্তিগত বলি। আমার দুইটা মেয়ে, একটা মেয়ে কানাডা আছে উইথ হাজব্যান্ড, ভালো জব করে। এই জুনের 19 তারিখ সে কানাডা গেছে। ব্যাংকে ফার্স্ট পরীক্ষা দিছে, প্রথম পরীক্ষায় সে সিলেক্টেড এবং 2 মাস পরে আমার জামাইও সিলেক্টেড ব্যাংকে এবং ভালো পজিশনে আছে, ভালো জব করে, ভালো জায়গায় থাকে। আচ্ছা, আমার বড় মেয়ে ঢাকা মেডিকেলের ডাক্তার, এমফিল করছে। আমার জামাই ও সিএমএস এর ডাক্তার, মেজর। তো তারা এই যে এখন সারা পৃথিবীব্যাপী করোনা, এখন আমার ছেলেটা স্কলাস্টিকা থেকে এবার এ লেভেল করছে, তার লেখাপড়ার বিষয় আছে এখন করোনা। তো আমি আসলে স্ক্যাটার্ড ওয়েতে আছি, খুব চিন্তিত আর কি, মনটা খারাপ। সবার দোয়া চাই। আর কুতুবদিয়াবাসীর জন্য আমার প্রাণটা কুতুবদিয়ায় পড়ে আছে। কুতুবদিয়া গেলে, এখানে যে আছি, কুতুবদিয়া গেলে কি রকম লাগে বিশ্বাস করবা। এখানে যাই কিছু খাই, কুতুবদিয়া যাইয়া যদি শুটকি মাছ দিয়ে যদি ভাতটা খাই, কত মজা লাগে এটা বোঝাতে পারবো না। কুতুবদিয়ার চালগুলো কত ভালো লাগে। হ্যাঁ, কুতুবদিয়ার মানুষের সবকিছু এত মজা, এত মানুষগুলার ব্যবহার, আচার আচরণ সবকিছু এত ভালো লাগে, এটা তো আর বলতে পারবো না। তবে আমি যদি অকারণে বা কোনো কথায় কাজে কুতুবদিয়ার কোনো মানুষকে আমি কষ্ট দিয়ে থাকি, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আমি তাদের দোয়া চাই, আমিও দোয়া করি। এখন কুতুবদিয়ায় যারা আছে, খুব হয়তো 5-10% লোক আমার বয়সে বড় হতে পারে, বেশিরভাগ আমার ছোট। আমি তাদের জন্য দোয়া করব, তাদেরকে আল্লাহ যাতে সুপ্রতিষ্ঠিত করুক, তাদের জীবন সুন্দর হোক। যারা আমার বড়, তাদেরকে আমি বলবো, আপনাদের যদি কোনো রকম কোনো বিষয়ে কষ্ট দিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। শুভরাত্রি। ধন্যবাদ স্যার আপনার ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য স্যার। আজকের মতো আমরা স্যার এখানে শেষ করি স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারাও ভালো থাকেন। খুদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।